দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আজও রাজপথে আন্দোলন করেছে কোটা বিরোধীরা। আসলে কোটা সংস্কারের দাবিতে রাজপথে রয়েছে শিক্ষার্থীরা। আজ রাষ্ট্রপতির কাছে তারা স্মারকলিপি দিয়েছে, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সংসদের বিশেষ অধিবেশন ডেকে তাদের দাবি পূরণের, বিশেষ অধিবেশন ডেকে আইন পাশ করার দাবি তাদের। এক্ষেত্রে বিশেষ একটি মহলের উস্কানি দেখছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী তেমনটাই বলেছেন, যদিও সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কোটা নিয়ে আদালতের রায় আসলে চূড়ান্ত। এসব বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় কোটা আন্দোলন ও আইনের পথ। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। পরিচয় করে দিই তাদের সঙ্গে। আছেন এস.এম. কামাল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমার ডান দিকে আছেন, একেবারে ডান দিকে আছেন আব্দুল সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। এস.এম. কামাল হোসেন, একটু আপনার দৃষ্টিতে এবারে যে কোটা আন্দোলন চলছে এখন পর্যন্ত, একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আপনাকে ধন্যবাদ, বিজ্ঞ আলোচককে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। দেখেন, হাইকোর্টের একটি রায়ের মধ্যে দিয়েই 18 সালে বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের কারণে দাবির কারণে সেদিন কোটা প্রথা বাতিল করে দিয়েছিলেন। কী কারণে বাতিল করেছেন আজকে বঙ্গবন্ধু তানায় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যাখ্যা করেছেন তার সাংবাদিক সম্মেলনে। হাইকোর্টের একটি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সেই প্রজ্ঞাপনটা বাতিল হয়ে যায়, ছাত্ররা আন্দোলন শুরু করছে। সরকারের পক্ষ থেকে কিন্তু হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আপিল করেছেন। অর্থাৎ ছাত্ররা চাইছে কোটা বাতিল হোক, সরকার সেই পক্ষেই আপিল করেছেন। উচ্চ আদালত মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন একটা নির্দেশনা দিয়েছেন এবং 7ই আগস্ট শুনানি দিয়েছেন। সেই ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলেছি, আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন, কয়েকবারই বলেছেন যে উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশনের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেইখানে উচ্চ আদালত যে সুযোগটা দিয়েছেন যারা কোটার বিরোধী আন্দোলন করছেন তারাও তাদের পক্ষের উকিল রেখে তাদের বক্তব্য উচ্চ আদালতে অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনে তারা পেশ করতে পারে। আমাদের দলের সাধারণ সম্পাদক বলছেন যে সকল এর বক্তব্য শোনার পর উচ্চ আদালত একটি অ্যাপিলেট ডিভিশন একটি বাস্তবসম্মত নির্দেশনা দেবেন। অর্থাৎ তাদের যে আন্দোলন সেই আন্দোলনের যৌক্তিকতা আছে কিনা আমি এটা মনে করি না। আপনার একটা কথা বলতে চাই, দেখেন যারা কোটার বাতিলের আন্দোলন করছে 43তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছিল আপনার 3,21,572 জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষায় মোট 13,671 জন পাশ করেছিল আর লিখিত পরীক্ষা উত্তীর্ণ 9,844 জন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল। সেই ব্যাচে চাকরি পাবেন হচ্ছে, নিয়োগ দেওয়া হবে মাত্র 2,163 জন। এই পর্যন্ত কিন্তু কোটার ভিত্তিতে এই পর্যন্ত আসে নাই, মেধার ভিত্তিতেই কিন্তু এসেছেন, মেধার ভিত্তিতে কিন্তু এই পর্যন্ত এসেছেন এবং কোঠার ভিত্তিতে আসে নাই। তাহলে এখানে কোন তো কোঠা নাই, এখানে মেধার ভিত্তিতে হয়েছেন, লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা পর্যন্ত। আপনি আর একটা উদাহরণ দেন যে আপনার 5 বছরে পাবলিক সার্ভিসে 35 থেকে 39তম বিসিএস 5 বছরে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ হয়েছে 14,813 জন। এই 5 বছরের নিয়োগে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পেয়েছেন 1,298 জন। আমি যদি মনে করি একজন সাংবাদিক, তার একটা লেখা আমি কলামিস্ট, তিনি লিখেছেন যে আজকে সুপরিকল্পিতভাবে
2013-তে জনতার মঞ্চ হয়েছিল কাদের মোল্লার ফাঁসির দাবিতে। সেখানে তরুণ প্রজন্মরা স্লোগান দিয়েছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে সুপরিকল্পিতভাবে যে মুক্তিযোদ্ধারাই, যে আমার পাশে বীর মুক্তিযোদ্ধা আছেন, উনি যুদ্ধের থেকে ফিরে আসবেন কিনা কিন্তু উনি জানেন না, কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি সেদিন শহীদ হতে পারতেন। যারা জীবনের মায়া ত্যাগ করে, বাবা মার ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত হয়ে, নিজেকে বঞ্চিত করে যুদ্ধে গিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য আমি মনে করি পরাজিত শক্তিরা তারা আজকে এই কুঠার মেধার দাবি তুলে মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করছেন। এই যে যারা রাস্তায় দেখছেন, যাদেরকে আমি মনে করি রাস্তায় যাদেরকে দেখছেন, মানে আপনি আমার কথা বলতে দেন না, বলবেন। যাদেরকে দেখছি তাদেরকে না, তাদের ভিতর এই শিক্ষার্থীদের ভিতর এই জায়গাটা দাঁড় করানোর চেষ্টা করছে। কারণ আমাদের দেশে ধরেন যেটা বললাম 3 লাখ প্রিলিমিনারিতে গেছেন, ঠিক আছে, মানে আপনি এই যে 3 লাখ ছেলের চাকরি পাচ্ছেন 2000 আপনার কয়জন, 2163 জন। বাকি ছেলেদের মানে সরকারের চাকরির সেই সুযোগ নাই, তারা মেধার ভিত্তিতে এটা হচ্ছে। বাকি ছেলেদের, আমি বলছি বাকি ছেলেদের ভিতর যে চাকরি না পাওয়ার যে হতাশা, এই জায়গাকে, এই দুর্বলতার জায়গাকে ধরে তারা এই তথাকথিত কুঠার আন্দোলনকে ধরে আজকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করানোর। ঠিক আছে, এখন বাংলাদেশে এখন যে 56% কোটা আছে সব মিলিয়ে, হ্যাঁ, 30 আরো নারী 10, আরো জেলা কোটা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, হ্যাঁ, সব মিলে 56% কোটা। এখন এই যে যারা আন্দোলনকারী পথে আছে যারা, তাদের যে দাবি এখন পর্যন্ত আপনি শুনেছেন, দেখেছেন, কতটা যৌক্তিক আপনার কাছে মনে হচ্ছে? আমি মনে করি যে তারা কোঠার বাতিল চাইছে, বাতিল সংস্কারের কথা বলছে। আমি সরকার করবে, সেটা হাইকোর্টের রায়ের পর, এই সুপ্রিম কোর্ট আপিলেট ডিভিশনের পরে। আপনি ছাত্রলীগের পক্ষ থেকে বলেছেন, আপনি যেটা বলছেন দেখেন, এই যে আমি যেটা বললাম, যেটা ওরা বলছে যে আপনি যে হিসাবটা দিলেন, এই যে 5 বছরের যে আমি হিসাব দিলাম, এটা আমার হিসাব না, আপনার মতো একজন সাংবাদিক। 66.2% আপনার সাধারণ ছেলে মেয়ের চাকরি হয়েছে। আমরা হিসাব দেই, জেলা কোটা হয়েছে 2124 জন। আপনি যেটা বলেন যে 56 জন না, 56%। আমি 56% কিন্তু না। এখানে মুক্তিযোদ্ধার সন্তান হচ্ছে 8.7%। 5 বছরে যে নিয়োগ হয়েছে তার ভিতরে 8.7%। ঠিক আছে, আমি না শেষ করতে দাও। আপনি যেটা বলছেন, আজকে দেখেন এই কোঠা কিন্তু বঙ্গবন্ধুর আমলে ছিল, জিয়া রহমানের আমলে ছিল, এরশাদ সাহেবের আমলে ছিল, খালেদা জিয়ার আমলে ছিল, 2013 পর্যন্ত কোঠা ছিল। কিন্তু এরপরে আমি মনে করি 2018 সালে কোটা আন্দোলনের পরে আপনার সরকার তো এটা বাতিল করেছে। না বাতিল করছে, আমি হ্যাঁ বাতিল করছে, তো আমি বলছি বাতিল করেছে। তারপরে আবার এটা মানে শেষ পর্যন্ত এখন সেটি হাইকোর্টের, মানে হাইকোর্টের কাছে আছে। হাইকোর্টের কাছে নাই, এখন আপনি অ্যাপিলেট ডিভিশনে আছে। অ্যাপিলেট ডিভিশন কিন্তু এটা বাতিল করছে, আবার বাতিল করছে এবং শুনানি আছে আগামী। অ্যাপিলেট ডিভিশন কিন্তু 7 আগস্ট এটা শুনানি। অ্যাপিলেট ডিভিশন কিন্তু ছাত্রদের দাবি অ্যাকসেপ্ট করেছে। একটু আমি একটু সেই ক্ষেত্রে এই কোঠা তো আর নাই এখন। কোঠা কিন্তু এখন শুনানি হবে, এখন তো চূড়ান্ত রায়টা আসেনি। না চূড়ান্ত, আমি বলছি কোঠা তো নাই এখন। জি ঠিক আছে, সরকার তো কোঠা বাতিলের বিপক্ষে আপিল করছে, সরকার করছে। তো আমি তো আপনার বিপক্ষে বলছি না, আমি একটু আব্দুল সালাম আপনার কথা শুনতে চাই, যেটি বলার চেষ্টা করছেন যে সরকারের পক্ষে যেটি বলা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে এই আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনের পেছনে স্বার্থান্বেষী মহলের উস্কানি দেখছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী তেমনটা বলেছেন। আপনার একটু এই আন্দোলনের যৌক্তিক কতটা মনে হচ্ছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ অভিজ্ঞ আলোচক ওনাকেও ধন্যবাদ জানাই, যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। যখন কোনো কিছু থাকে না আর কি, সমস্যা একটা সৃষ্টি করা, এটা হলো যে ছাত্ররা চাইলো সংস্কার আর সরকার করে দিল বাতিল। তো সমস্যাটা তো ওইখানেই সৃষ্টি করলেন, ওরা তো বাতিল চায় নাই,
ওরা তো সংস্কার চাইছে, তো সংস্কার তো হতেই পারে। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই না? আজকে এই গোষ্ঠী পিছায় আছে, একে আগায় নেওয়ার জন্য আমি কোটা দিলাম, এটা আবার যখন একটু আগায় আসবে তখন আবার কমায় দিব, এটা তো হইতেই পারে। তো কাজে এটা তো আলোচনা করে সেই সময় সমাধান করা যেত। কিন্তু হঠাৎ করে সরকার প্রধান, আমি তো বলবো যে ওনার রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে আজকে এই সমস্ত সিদ্ধান্তের কারণে এই জাতীয় সংকট। এখানে তো রাগের কিছু নাই বা জেদের কিছু নাই, এটা হলো বাস্তবতা। তো এটা এখনো যেটা চলতেছে এটা হলো যে আজকে দেশের এমন অনেক সমস্যা আছে যে সমস্ত সমস্যাগুলো খুবই গুরুত্ব। আজকে দুর্নীতির প্রশ্নে যেভাবে আসতেছিল, আজকে মনে করেন যে ভারত চীন সফর করে আসলেন প্রধানমন্ত্রী, সেই ব্যাপারে অনেক প্রশ্ন আছে। তারপরে মনে করেন যে রপ্তানি, এবার আপনি দেখলেন যে রপ্তানি আয়ে গোজামিল দিয়ে মানুষকে কীভাবে একটা বোঝানো হলো। আজকে নর্মাল যে কাঁচামরিচের দাম আজকে দেখলাম 350 থেকে 400 টাকা, 500 টাকা, 500 টাকা। আজকে এই যে স্বল্প আয়ের মানুষ যে আজকে সংকটের মধ্যে আছে, তাই না? কিন্তু এই দিকে দৃষ্টিটা সরানোর জন্যই আজকে এটা কেন বসে না সরকার? এটাকে কোর্টের কাঁধে কেন ফেলাই দিতেছে? কোর্ট দেখাচ্ছেন কেন? সরকার বলছে যে মানে আপিল বিভাগের এটা কোনো ব্যাপারই না, এটা নির্বাহী বিভাগের কিছু করার নেই। অবশ্যই করার আছে, থাকবে না কেন? নির্বাহী বিভাগের কাজটা কি? আপনি কেন কোর্টে দিবেন? এটা তো এটা একটা সমস্যা হয়েছে, এটাকে সমাধান করতে হবে। না, যেহেতু এখন এটি মানে বিষয়টা হচ্ছে যে এখন যেহেতু এটি অ্যাপিলেট ডিভিশন আছে, সেক্ষেত্রে এখন নাকি নির্বাহী বিভাগের কিছু করার নেই, সেটি না সবসময় আছে, সবসময় আছে। এটা হলো যে আজকে বসলে কালকে সমাধান হয়ে যায়, এটা তো কারণ এটা হলো সংকটটাকে জিয়ে রাখা। যে জিয়ে রেখে তো কোনো লাভ হচ্ছে না। এখানে অন্য কারো ইন্ধন তো আর থাকলে সরকারের আছে, কারণ সরকার জিয়ে রাখছে। এটা অন্য কারো ইন্ধন এখানে কিছু নাই, সরকার এটা জিয়ে রাখছে। না জিয়ে কারণ জিয়ে রাখছে ওই কারণেই যে যাতে অন্য কথাগুলো অন্য আন্দোলন যেটা ওইটা যাতে একটু স্থগিত হয়। সরকার তো বারবার এই আন্দোলন থেকে শিক্ষার্থীদেরকে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার কথা বলছে। না, এই ফিরে যাইতে বলতেছে, যেহেতু আদালতের কাছে জিনিসটা আছে, ফিরে যাইতেছে এক কথা। আর আমি যদি যে প্রবলেম আছে আসো কথা বলি, এটা হলো আরেক কথা। অর্থাৎ আমি সিনসিয়ার যে আমি সমস্যাটা সমাধান চাই, আর আরেকটা হলো যে আমি না এটাকে নিয়ে একটু আরো খেলতে চাই, আর একটু বাড়াতে চাই, তাই না? এটা হলো যে এটা তো পরিষ্কার। আজকে যদি বিএনপি তাই দ্রব্যমূল্যের দাম বাড়ছে, যদি আজকে এই মুহূর্তে আমি ঘোষণা দেই আগামীকালকে এটার বিরুদ্ধে আমি একটা প্রতিবাদ মিছিল করব, দেখা যাবে যে বিএনপি অফিসের সামনে কয়েক হাজার পুলিশ সকাল থেকে দাঁড়ায় যাবে। তারপরে টিয়ার গ্যাস বলেন আর আনুষঙ্গিক যা আছে, অথবা এনে যাতে একটা মানুষ পর্যন্ত না দাঁড়াইতে পারে, না হাঁটতে পারে, এমন একটা ব্যবস্থা করে দিবে, তাই না? আর আজকে এই সমস্যাটা তো এটা বললাম যে এটা কোনো সমস্যাই না, এটা বসলেই সমাধান হয়ে যায়, বসলেই সমাধান হয়। কারণ এটা হইতেই পারে, এটা তো বললামই যে আজকে সংস্কার হওয়াটা কোনো ব্যাপার না। আর এটাকে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এটা নিয়ে সরকার খেলতেছে, এটা তো কত কিছু না। এটাতে মুক্তিযোদ্ধাদের স্বাভাবিকভাবে দেশের জন্য আমরা যুদ্ধ করছি, দেশের মানুষ ভালো থাক, এটাই তো আমরা চাই। সবচেয়ে বড় কথা হলো দেশের মানুষ বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বড় সময়, লম্বা সময় মুক্তিযোদ্ধারা সুযোগ সুবিধা পায়নি। একটা লম্বা সময় পরে আসলে এই যে কোটার বিষয়টা, এখন যে মুক্তিযোদ্ধারা সুযোগ সুবিধা পাচ্ছেন, না শোনেন, পায় নেই এটা কোনো, সেই কারণে এখন নাতিপুতি পর্যন্ত বিষয়টা আছে। এটা একদিক দিয়ে তাহলে আবার আপনি মুক্তিযোদ্ধাদেরকে সারা দেশের মানুষের কাছে হেও করতেছেন যে শুধুমাত্র তাদের স্বার্থে চিন্তা করে। আমার কথা হলো আমি মুক্তিযোদ্ধার কোটার বিপক্ষে না, একটা মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলতেছি এটা বাতিল করে দেন, কিন্তু আমি বলতেছি যে সংস্কার তো হতে পারে। এটা এক সময় এত পার্সেন্ট ছিল, সেটা তো কমে আসতে পারে। বা এটা শুধু মুক্তিযোদ্ধা না, তো আরো তো অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো সেক্টর আছে, সেই সেক্টরগুলো তো আলোচিত হইতে পারে, আলোচিত হয়তো সেগুলো সমাধান হইতে পারে, সমাধান হইতে পারে। তো কাজে এটা ঝুলায় রাখতেছে কেন? ঝুলে রাখার তো একটাই কারণ। কামাল হোসেন, দেখেন সরকার ঝুলে রাখতেছে। আমার বড় ভাই সালাম ভাই যেটা বলছিলেন বসলেই তো সমাধান হয়ে যায়, বসলে নির্বাহী বিভাগের সবকিছু করার আছে বলছেন। না, আপনি নির্বাহী বিভাগ উচ্চ আদালতকে নির্দেশনা দিতে পারেন না। উনিও বোঝে, আপনিও বোঝেন। উচ্চ আদালত নির্বাহী বিভাগকে নির্দেশনা দিতে পারেন।
যে শিক্ষার্থীরা আজকে যে আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার মধ্যে বিশেষ অধিবেশন ডেকে আইন পাস করতে হবে, শিক্ষার্থীদের কথায় তো আর সরকার চলবে না। সরকার তো সংবিধান অনুযায়ী চলবে। সরকার তো তারা বৈষম্য মুক্ত কোঠা সংস্কার চলতে বৈষম্য মুক্ত তো করতে হবে। তো সেই ক্ষেত্রে তো তাকে 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করিতে হবে। তারা আজকে বলেছে যে যৌক্তিক সংস্কার তারা চায়। যৌক্তিক সংস্কার, যে সংস্কারই চাক, এটা উচ্চ আদালতের নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হবে 7 তারিখ পর্যন্ত। কারণ উচ্চ আদালত একটি নির্দেশনা দেওয়ার পর উচ্চ আদালত যদি তারা যে যৌক্তিক সংস্কার চায়, সেই যৌক্তিক প্রস্তাব তারা উচ্চ আদালতে দিতে পারে তাদের উকিলের মাধ্যমে, এবং এইখানে সরকারি উকিলত এই পক্ষে কথা বলবে, সেইখানে উচ্চ আদালত একটা নির্দেশনা দেবে। হাইকোর্টের যে আংশিক রায় বেড়েছে যে সরকার ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারে, মানে সিদ্ধান্ত নিতে পারে, সেই ক্ষেত্রে উচ্চ আদালত যদি হাইকোর্টের রায়কে বহাল রাখে, তখন সরকার ছাত্রদের সংস্কারের প্রস্তাব, অন্যান্য শ্রেণী পেশার মানুষের সাথে দরকার কথা বলে তারপরে একটা সংস্কার প্রস্তাব বা যে প্রস্তাবক দিতে পারে। এখন যে আন্দোলন করছে শিক্ষার্থীরা, এটা যৌক্তিকতা দেখেন, এই যে আদালতের যে অবস্থায় এটি আছে, আমি মনে করি তাদের দাবিকে আমি অযৌক্তিক দাবি বলি না। হ্যাঁ, সেইখানে সংযোজন মানে সংস্কার হতে পারে, এটা আমাদের ছাত্র সংগঠনও বলেছে। আর কোঠাপোতা তারা যেটা চাইছে, আমাদের অ্যাটর্নি জেনারেল দিয়ে আপিলও করা হয়েছে। অর্থাৎ এইখানে আমরা চাই সংস্কার চাই, সবাই এক পক্ষ। হ্যাঁ, আমরা সবাই এক পক্ষ, কিন্তু তারা যেটা বলতেছে, আমি মনে করি তারা কারো দ্বারা প্রভাবিত হয়ে তারা যে কথাগুলো বলছেন যে 2 দিনের ভিতর সংসদ বসাইতে হবে। সংসদ, আমি একটু বলি, সংসদ তো হাইকোর্টের নির্দেশে মানে সংসদ তো হাইকোর্টকে নির্দেশনা দিতে পারেন না। এখন হাইকোর্টের উচ্চ আদালতের নির্দেশনার পর যদি মনে করে যে আপনি সংসদ আইন করলে, আইন তো এই যেটা সালাম বলে আমরা মনে করি যে এই যে নিয়োগ ক্ষেত্রে বিসিএস হোক, মানে অন্যান্য জায়গায় নিয়োগের ক্ষেত্রে সবসময় কিন্তু আপনার পরিবর্তনশীল হইতে হবে। একসময় মুক্তিযোদ্ধার কোটা 30% সময়ের চাহিদা, হ্যাঁ, এখন হয়তো কমে আসবে। নারীর কোটা এখন একটু বেশি হতে পারে, আবার নারীর কোটা এক সময় কমে যাবে। আমার বিভিন্ন জেলা ওয়ারি যদি হয়, সেখানে অনেক জেলা শূন্য আছে, সেই জেলাকে কভার করতে হবে। এটা আলোচনার ভিত্তিতে, সেখানে তো আইন করে না, সেটা আপনি যে ভাবক, সরকার যে ভাবক, একটা সব সমাজের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত, সেই সময়টা তো দিতে হবে। জি, আব্দুল সালাম, শিক্ষার্থীরা কি একটু তাড়াহুড়ো করছেন বলে আপনার মনে হয়? মানে খুব ইমিডিয়েট ডিসিশন চাচ্ছে বলে মনে হয়, নাকি না? তো প্রবলেমটা কোথায়? সময় সাপেক্ষ, এখন যে প্রসিডিউরের মধ্যে আছে জিনিসটা। শুনে, সময় সাপেক্ষ কেন হবে? আমি ঘুরে ফিরে আবার সেই প্রথম কথাতে যাচ্ছি। তারা চাইলেও সংস্কার আপনি বাতিল করলেন কেন? কাজে সংকট আপনি সৃষ্টি করছেন, আপনি সংকটের সৃষ্টি করছেন, এবং এখনো সংকটের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। কি কারণে? যে কারণটা সরকারি আপিল করেছে না, ওই তো তার মানে ওইটাই তো আপিলকে, এগুলো শোন, আপিল ওইদিকে পর্যন্ত যাওয়াই তো লাগে না। আমি তো বাতিল চাই নাই, আপনি বাতিল করলেন কেন? আমি তো বাতিল চাই না, আপনি বাতিল করলেন কেন? তাই কাজে আপনি যেহেতু সংকটটা বাড়াইছেন, সমাধানটা আপনি করেন। এখন শিক্ষার্থীরা আজকে যেটি বলেছে 24 ঘন্টার মধ্যে বিশেষ অধিবেশন ডেকে আইন পাস করার কথা বলছে। না, অবশ্যই এটা সম্ভব, এটা সম্ভব। আমিও তো বলতেছি যে 2 দিনের মধ্যে এটা খালি বসে, অর্থাৎ সরকার যদি মনে করে যে হ্যাঁ এটা এই সমাধানটা করা দরকার, আর যদি মনে করেন এটা ঝুলিয়ে রাখলাম, ওই যে এটা তো সোজা কথাই বললাম যে আজকে হাজারো সমস্যা, আজকে এর চেয়ে অনেক বড় বড় সমস্যা আজকে দেশে আছে, সেই সমস্যাগুলো বাইপাস করে এটাকে সামনে নিয়ে আসা, জনগণের দৃষ্টি সরানোর জন্য সরকার করতেছে। এই জন্যই করতেছে সরকার এটা। 30 সেকেন্ড বলেন। যেটা বলছে এটা হচ্ছে উচ্চ আদালত। আচ্ছা, আমি পরে এসে বলতে একটা বিরতি নিয়ে শুরু করব। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্স এর চিকিৎসকের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম কোটা আন্দোলন ও আইনের পথ নিয়ে। আছেন স্টুডিওতে এস.এম. কামাল হোসেন এমপি, আছেন আব্দুল সালাম। এস.এম. কামাল হোসেন আসতে চাই। আজকে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। সেখানে যেটি বলা হচ্ছে, মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা সহ যদি অন্যান্য কোটা থাকে, কোটা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে যতটুকু সম্ভব আদেশ পর 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকার, বিবাদী পক্ষ আর কি,
কোটা পরিবর্তন হার কমানো বাড়ানোর বিষয়ে কোনো বাধা তৈরি করবে না, মানে করতে পারবে। যে কোনো পাবলিক পরীক্ষা কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে স্বাধীনতা রয়েছে। এটার উপরে হাইকোর্টের রায় কিন্তু এখন আর কোনো কার্যকারিতা নাই। যে স্থিতাবস্থা আছে 1 মাসে। হ্যাঁ, হাইকোর্টের রায় 1 মাস পর্যন্ত। হাইকোর্টের রায় উচ্চ আদালতের অ্যাপিলেট ডিভিশনের নির্দেশনা না আসা পর্যন্ত হাইকোর্টের রায়ের এই কোনো কার্যকারিতা নাই। অর্থাৎ সরকার উচ্চ আদালতে আপিল করেছেন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে। আর যেটা বললেন যে সালাম ভাই যে কথা সহজ বলছে, এটা সালাম ভাইদের পক্ষে সম্ভব। কোনটা বলেন? এই যে উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশন, সালাম ভাই দুটি বিষয় বলেছে, আমি একটু আপনাকে ওইটা প্রশ্নটা টেনে বলি আপনার কাছে। সেটা হচ্ছে সালাম ভাই বলেছে যে সরকার চাইলে এর সমাধান খুবই সোজা। তিনি বলেছেন যে সরকার এই আন্দোলনকে এই যে চাইলে সোজা, অর্থাৎ সালাম ভাইয়ের অতীতে যা করছেন উচ্চ আদালতের নির্দেশনা অপেক্ষা, মানে উচ্চ আদালতকে কোনো সিদ্ধান্ত নিতে দেননি, নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। এবং এটা আমার কথা না, আপনি প্রধান বিচারপতি ছিলেন মোস্তফা কামাল সাহেব, উনি বলেছিলেন যে আমার 20 বছরের ওকালতি এবং 20 বছরের বিচার জীবনে যে মামলাটি শোনেন হয়েছে এবং কেবল আদেশের অপেক্ষা আছে, সেখানে প্রধান বিচারপতির ক্ষমতা শাখা সত্ত্বেও সেটা প্রয়োগ না করে আমার জানা মতে হয়নি, সেটা করতে পারেনি কিন্তু প্রধান বিচারপতি। এটা মোস্তফা কামালের বক্তৃতা, জাস্টিস মোস্তফা কামাল। আর কলামিস্ট মিজানুর রহমান লিখেছেন, বিএনপির ভাবমূর্তি রক্ষার জন্য প্রধান বিচারপতি এর আগে অত্যন্ত 12 বার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন বিএনপির নির্দেশনায়। অর্থাৎ সংবিধানকে তারা মানে নেই। আপনি সংবিধানের কোন ধারায় উপধারায় আছে যে নির্বাহী বিভাগ উচ্চ আদালতের, সুপ্রিম কোর্টের, সর্বোচ্চ আদালতের যখন একটি মামলা শুনানির অপেক্ষায় করছেন সেই ব্যাপারে কথা বলতে পারে? বিএনপি যেটা অভিযোগ করছে যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমরা আওয়ামী লীগ সরকার এখন এই বিষয়টি বিএনপি আদালতও মানে না, বিএনপি সংবিধানও মানে না। আমরা মানি বলেই তো অপেক্ষা করতেছি 7 তারিখ পর্যন্ত। আমরা মানি বলেই অপেক্ষা করতেছি 7 তারিখ পর্যন্ত। যারা মানে না, আমার মনে হয় এই সাধারণ ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের উপর এই মানি না বাহিনী, সংবিধান মানে না, বিচার বিভাগ মানে না, তাদের উপর ভর করেছে। আমি অনুরোধ করব সাধারণ, আর ভাই যেটা দ্রব্যমূল্যের কথা, নিত্যপ্রিয় জিনিস না, পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, দুঃখজনক। হ্যাঁ, এই দাম কমা উচিত, কিন্তু আজ থেকে 20 বছর আগে 1 কেজি মরিচের দাম ছিল 160 টাকা। আজ থেকে 20 বছর আগে। আমরা কি এখন 20 বছর আগে যাব? না, আমি 20 বছর, আপনি 20 বছর পর আপনার কিন্তু জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। আপনি একজন রিকশাওয়ালা কিন্তু এখন, বা দিনমজুর, এখন কিন্তু তার বেতনও বৃদ্ধি পেয়েছে। যৌক্তিক, মানে এখন যে দ্রব্যমূল্যটা আছে, আমি তো প্রথমেই বলছি যে দুঃখজনক, আমি যৌক্তিক বলছি। কিন্তু আমি একটা কথা বলছি যে বিএনপির আমলে যে শ্রমিক 1200 টাকা 1800 টাকা বেতন পাইতো, যে গার্মেন্টস শ্রমিক, ওই 160 টাকা আজ থেকে 20 বছর আগে, সেই শ্রমিক আজকে পাচ্ছে 12,500 টাকা। তার মানে তার খরচ করার ক্যাপাবিলিটি বেড়েছে। আমি সেই তুলনায় তা আমি মনে করি না যে তার ক্যাপাবিলিটি বেড়েছে। অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তার আজকে এই বেতনের বৃদ্ধি পেয়েছে। অনেক ধন্যবাদ। যেটি বলা হচ্ছে যে কোটা বিরোধী যারা আন্দোলন করছে তারা আইন মানে না, এবং আপনার উদ্ধৃতি দিয়ে বলে বিএনপি কোনো সময় আদালতের আদেশ মানে না, সংবিধান মানে না, যে কারণে বিএনপি বলছে যে আমি কোটা বিরোধী যারা আন্দোলন মানে এটা বলি। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা আইন মানে না, সংবিধান মানে না, এবং সরকার কিভাবে চলে সেই জ্ঞানও তাদের নেই। এই কথাটা আওয়ামী লীগের অনেকে বলেছেন যে তারা আসলে খুব বেশি ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে না, তড়িঘড়ি করছেন। যেটি আদালতের কাছে আছে সেটির বারবার এটা বলা হচ্ছে যে সেটির চূড়ান্ত ফয়সালা না আসা পর্যন্ত নির্বাহী বিভাগের কিছু করার নেই। টোটাল বিষয়টি প্রধানমন্ত্রী আজকে বলেছেন। আমি তো যেটা বলবো যে আওয়ামী লীগ আসলে নিজের পক্ষে যদি রায় যায় তাহলে সেটা খুশি আছে, আর তার বিপক্ষে গেলেই তারা মানে না। এরকম ভুরি ভুরি প্রমাণ আছে, একটা দুইটা না। মনে করেন যে আমাদের নেতা বা আমাদেরকেই বিভিন্ন জেলে যেতে হয়। দেখা যায় যে হাইকোর্ট একটা ডাইরেকশন দিল ডাইরেক্ট যে তাকে ছেড়ে দিতে হবে যদি তার বিরুদ্ধে নতুন কোনো মামলা না থাকে। একেবারেই মানে না।
দেখা গেল যে সে পুরনো আবার আরেকটা মামলা দিয়ে তাকে ওই জেল গেট থেকে আবার ঢুকাই দিল, মানে না। এর আগে দেখেন যেটা আওয়ামী লীগের আমলে যেটা প্রতিষ্ঠিত, যে আওয়ামী লীগের মন্ত্রীদের নেতৃত্বে হাইকোর্টের বাইরে লাঠি মিছিল করছে তারা বিচারকদের বিরুদ্ধে, মন্ত্রীদের নেতৃত্বে। তো কাজেই তারপরে আমরা তো দেখছি যে একটা সিটিং মানে প্রধান বিচারপতিকে কিভাবে নাজেহাল করে বের করা হয়েছে। সে তারা যখন অ্যাপয়েন্টমেন্ট দেয় তখন সে দুর্নীতিবাদ ছিল না, আর যখন সে কিছু কিছু ব্যাপারে তার অবজারভেশন দেওয়া শুরু করলো তখন সে দুর্নীতিবাদ হয়ে গেল। তো কাজে এটা তো এক মুখে দুই কথা হয়ে গেল। তাদের পক্ষে যদি যায় তাহলে সেটাই আমরা বলতেছি যে প্রবলেমটা সৃষ্টি করছে তারা। আমি একই কথা বারবার রিপিট করতেছি যে তারা চাইছে সংস্কার, আপনি বাতিল করলেন কেন? অর্থাৎ আমি প্রথমে বললাম না যে শপথই তো তারা যে শপথ দিছে সেই শপথই তো মানে না। অর্থাৎ কোনো রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে আমি কোনো কিছু করব না, কিন্তু এখানে রাগ অনুরাগের সব কিছুই হচ্ছে, শুধুমাত্র রাগের কারণে, জেদের কারণে এটা হইতে দিব না, বিএনপির ক্ষমতা আসতে দিব না, তার জন্য নির্বাচনই নাই, তাই না? আজকের যে এই কারণে আজকে দেখেন খালি অর্থাৎ যে আজকের এই সরকারের ভুল পদক্ষেপের জন্য আজকে হোল রেশন আজকে বিভিন্ন জায়গায় সাফার। আব্দুল সালাম, একটা বিষয় একটু জানতে চাই, যেটি বলা হয়েছে যে আগামী 7 আগস্ট শুনানি হবে, হ্যাঁ, স্থিতাবস্থা যেটি আছে আদালতের রায়ের, সেই জায়গাটাই এই পর্যন্ত অপেক্ষা করলে সমস্যা কি? শিক্ষার্থীরা কি এইটুকু ধৈর্য ধরতে পারেন কিনা বলে মনে হয় কিনা আপনার? শিক্ষার্থীরা ধৈর্য ধরতেছে না, কারণ বিশ্বাস করে না, কারণ এই সরকারকে কেউ বিশ্বাস করে না। তো এই সরকার বলে একটা কথা, করে আরেকটা, এই কারণে আজকে বিশ্বাসযোগ্যতা নাই, কেউ বিশ্বাস করে না, কারণ এটা তো নির্বাচিত সরকার না, মানুষের ভোটের নির্বাচিত সরকার, নির্বাচন হয়ে তো সরকার জবাবদিহিতা নাই, এটা তো ভোটই হয়নি, কেউ ভোট দিতে গেছে, কেউ তো ভোট দিতে যায়নি। তাই এটা সেই কারণেই যে আজকে সেই অবস্থায় মানুষ বিশ্বাস করে না বলেই তো আজকে ছাত্রছাত্রীরাও বিশ্বাস করে না, কারণ ছাত্রছাত্রীরা তো ওই যে প্রথমেই তো তাদের সাথে করা হয়েছে। বিশ্বাস করে না মানে বিষয়টা কি, যে এটা মানে তাদের দাবি পূরণ হবে না এরকম না? দাবি পূরণ, কারণ আগেই তো বললাম যে তাদেরকে প্রবলেমই তো ফেলাইলো সরকার, তারা চাইছে সংস্কার করে দিছে বাতিল, অর্থাৎ বাতিল করে এটা দেশের মধ্যে একটা সৃষ্টি করা, এটা মুক্তিযোদ্ধা নিয়ে একটা এখানে সৃষ্টি করা, এটা তো চায় নাই তারা। সরকার তো মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান দিচ্ছে, তাহলে বাতিল করলো কেন? আমার বলেন, বাতিল তো চায় নাই কেউ, যদি দেয় এটা তো মুখের কথা, এটা খেলা, তাহলে বাতিল করতো না তো যদি তারা চায়। এখন যেটা হচ্ছে এটাকে আপনি খেলা বলছেন? অবশ্যই। খেলা কে করছে? সরকার তো শিক্ষার্থীদেরকে বারবার বলছে যে এটি যেহেতু উচ্চ আদালতের কাছে আছে, অ্যাপিলেট ডিভিশনে আছে, আমার কথা সংকটে ফেলাইছে সরকার। আমার কথাটা আপনি উত্তর নিচ্ছেনও না, দিচ্ছেনও না। আমি বলছি তারা তো সংস্কার চাইছে নাকি বাতিল চাইছে? তারা বাতিল চাইছে না, তারা সংস্কার চাইছে। আমি বলি এর আগেও যেটা আমি 18 সালেরটাও বলতেছি, এখনো তারা পরিষ্কার বলে যে তারা সংস্কার চাইছে। আজকে বলেছে 18 সালেরটাই বলেন, এখন কেন বাদ দিলাম? 18 সালে কি তারা বাতিল চাইছে? বাতিল তো চায়নি, তারা সংস্কার চায়। কোটা সংস্কার আন্দোলনে ছিল, হ্যাঁ, সংস্কার নামই হলো কোটা সংস্কার। তো কাজে সেটা কেন তাহলে বাতিল করলো? এর মধ্যে তো পক্ষ, ধরেন এই আন্দোলনের মধ্যে তো পক্ষ থাকে, যতই পক্ষ থাকে তাদের মূল দাবিটাই ছিল সংস্কার। মূল দাবিটাই তো তাদের ব্যানার হেডলাইনই তো যেটা আপনি বললেন যে কোটা সংস্কার আন্দোলন, তারা তো দাবিটাই ছিল সংস্কার। অর্থাৎ এইটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে সরকার এই প্রবলেমটাকে ক্রিয়েট করছে, তাদের দায়িত্ব এটাকে সলভ করা। জি, অনেক ধন্যবাদ। একটা ছোট বিরতি নিয়ে ফিরছি এস এম কামাল হোসেন আপনার কাছে। ছোট একটা বিরতির সময় হচ্ছে, আবার ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম কোটা সংস্কার বিরোধী আন্দোলন এবং আইনের পথ নিয়ে। আমার সঙ্গে আছেন এস এম কামাল হোসেন, আব্দুল সালাম। এস এম কামাল হোসেন, একটু জানতে চাই এখন যে আন্দোলন দেখছেন এটি আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? আমি দেখেন একটা কথা বলি, জি, আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্রছাত্রী, হ্যাঁ, এরা চাকরির জন্য এরা আন্দোলন করছে, মনে করছে এই কুঠাপোতা থাকলে হয়তো তাদের চাকরি হবে না। কিন্তু কুঠাপোতা চাকরির হওয়ার মূল কারণ না, মেধার ভিত্তিতেই চাকরি হচ্ছে। এখন আমি আপনার আগে হিসেব দিছি, আজকে যেখানে মূল লক্ষ্য হচ্ছে, আমি এদের ভিতর কিছু তরুণের স্লোগান শুনে মনে হচ্ছে এই
আমি শুরুতে যে বলছি 2013-তে কাদের মোল্লার ফাঁসির দাবিতে যেমন জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানে তরুণ প্রজন্মে ছাত্রছাত্রীদের তারুণ্যের মুখরিত ছিল হচ্ছে শাহবাগের চত্বর, তার বিরুদ্ধে একটি শক্তি ষড়যন্ত্র করে আজকে এই সাধারণ ছাত্রছাত্রীদের দুর্বলতার সুযোগ নিয়ে আজকে এই মুক্তিযুদ্ধদের জন্য তরুণ প্রজন্মের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধকে, এবং সুকৌশলে। কারণ স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে যখন একজন যুবক আমি রাজাকার লিখে দাঁড়ায়, তখন আমার কি মনে হবে? আমি রাজাকার লিখে দাঁড়ায় তখন কি মনে হবে? এই যে কোঠা বিরোধী আন্দোলনের সংস্কার দাবিতে সেখানে যখন এই কথা ওঠে, তখন কি হবে? আজকে যে সমস্যা সাধারণ ছাত্রছাত্রীরা, আমি মনে করি এই সমস্যার সমাধান 7ই আগস্ট উচ্চ আদালতের রায়ের মধ্যে দিয়ে, তাদের নির্দেশনার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধানের পথে এগিয়ে যাবে। তারা যা চাইছে এখন কিন্তু সেইটাই বহাল আছে। এখন কিন্তু কোঠা বাতিল যেখানে আছে সেখানেই তারা আছে, এবং তারা যেটা করছেন আমি মনে করি এটা একটি মহল যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না, তারা এই সাধারণ ছাত্রছাত্রীকে আমি মনে করি বিপথে পরিচালনা করার একটি ষড়যন্ত্র। আমার 1 মিনিট আর 30 সেকেন্ড। আর সালাম ভাই যেটা বললেন, দেখেন ভোটারবিহীন সরকার হলে ওনার নেত্রীর মতো রাত্রে আইন করে পরের দিন পদত্যাগ করতে হতো। উনি অনেক চেষ্টা করেছেন, 2014 সালের পর থেকে বেগম খালেদা চেষ্টা করেছেন, পরে বিএনপিও চেষ্টা করেছেন, কিন্তু জনগণ শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় না। কারণ জনগণ যেটি বলছেন যে একটা গোষ্ঠী শিক্ষার্থীদেরকে বিপথে নিয়ে যাচ্ছে। বিপথে তো বললাম তো, এই সরকার নিয়ে যাচ্ছে। আজকের এই সরকার গত 15 থেকে 18 বছরে শিক্ষার মানটা কোথায় নিয়ে গেছে, আজকে সেটা হিসাব করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় এই উপমহাদেশে তার র্যাঙ্ক কোথায় ছিল, এখন কোথায় আসছে? এশিয়াতে কোথায় ছিল, কোথায় আসছে? কাজে ওইগুলো বইলা ধোপে টিকবে না। আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগ মেধায় বিশ্বাসী করে না, তারা অ্যাবসলিউটলি তাদের দলীয় আনুগত্যে বিশ্বাস করে। এবং দেখছেন না, যে কোনো কিছু ওই যে মেধার কারণে কিছু হয় না। তারপরে দেখছি ইমাম তাদের যে উপদেষ্টা ছিল, সে তো পরিষ্কার বলছে, তোমরা খালি রিটেন পরীক্ষাটা দাও, বাকিটা আমাদের উপর ছেড়ে দাও কিভাবে সিলেক্ট হইতে হবে, তাই না? এটা তো আমরা বলি, তারাই তো বলছেন। এটা এই জন্য আসলে এই জন্য বললাম যে এখানে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে আমি মনে করি এটা হেয় করা হচ্ছে। এইভাবে বলে আমরা যুদ্ধ করছি, দেশে কি সবার সুখ শান্তিতে সবাই থাকবে, সবার সমতা থাকবে, যার যেটা প্রাপ্য সেটা পাবে। আজকে তো সেটা নাই। যদি সেটা থাকতো, বললাম তো, আজকে আমি আবার বলতেছি, যদি জনগণের ভোটে নির্বাচিত হইতে হইতো এই সরকারকে, তাহলে এইভাবে একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। একেবারে শেষ পর্যায়ে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে সরকার যেটি বলছে যে আদালত থেকে মাধ্যমে এটি সমাধান আসবে, কিছু করার নেই। আপনার কি মনে হয়, মানে এতটুকু অপেক্ষা করতে পারে কিনা শিক্ষার্থী? না, এখানে অপেক্ষা বা পরের জন্য না। আমি বারবারই বলতেছি যে রাষ্ট্রের আরো অনেক গুরুত্বপূর্ণ যেগুলো সমস্যা আছে সেগুলোকে থেকে দৃষ্টি সরানোর জন্য এই সমস্যাটা সৃষ্টি করা হয়েছে। অনেক ধন্যবাদ কামাল হোসেন, আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শকের ছিল আজকে ইনসাইড পলিটিক্স। দেখাবেন অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সামনে থাকবেন।